নমস্কার, আমি নিশা বলছি। শুভ দিন, গুড ডে। আমাদের ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। ওনার অমূল্য শ্রম আপনাদের চিরতরের জন্য পরিষেবা দেব। তবে একটা কথা আমাকে বলতেই হবে, ওনার কথা মতো চলতে পারলে আমি কথা দিচ্ছি আপনারা ওই দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবেনই পাবেন। আজকের দিনে এমন কোনো মানুষ নেই যার কোনো রোগ নেই। নিরোগ কাউকে বলা যেতেই পারে না। আসুন আগে আপনাদের পরিচয় করিয়ে দিই। শ্রদ্ধেয় ডক্টর বসন্ত ওঝা মহাশয়। চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা প্রায়ই দেখছি পুরুষ কিংবা মহিলা প্রত্যেকের একটা পেটে ব্যথার সমস্যা হয়ে থাকে। ডাক্তারবাবুর কাছে যাওয়া মাত্রই তো প্রেসক্রাইব করে যে ইউএসজি করতে হবে। তো সেক্ষেত্রে ধরুন ধরা পড়লো যে গলব্লাডার স্টোন, তো তখনই পরিবারের কাছে একটা ভয় চলে আসে যে অপারেশন করতে হবে, অনেকগুলো টাকার খরচা আছে। সেক্ষেত্রে একটা পরামর্শের প্রয়োজন হয়ে থাকে। তো তখন পরিবারের লোকরা একটা রাস্তা খোঁজে। তো সেক্ষেত্রে কি করণীয় সেটা যদি আপনি আমাদের দর্শককে একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, ঠিক। রোগ উৎপত্তির কারণ সঠিক না জানলে রোগকে কোনোদিন নির্মূল করা যায় না। কারণ আমরা সাময়িক যে রোগটা তৈরি হয় সেটাকে আমরা সারিয়ে ফেলি, কিন্তু কারণ থেকে যায়, আর সেই কারণের ফলে সে রোগ কিন্তু পুনরায় আবার হতে থাকে। প্রথমে আমাদেরকে জানতে হবে, যখন আমরা খাদ্য গ্রহণ করছি ঠিক সেই সময় কিন্তু পাকস্থলীতে যেমন পাকরস উৎপন্ন হচ্ছে, ঠিক সেই সময় পিত্তথলিতে থাকা পিত্তরসও কিন্তু আমাদের ডিওডিনাম পার্ট বা ইউ আকৃতি পার্টে এসে সেটা মিশ্রিত হয়। কিন্তু এটা সব সময় আসে না। এই পিত্তথলিতে মধ্যে পিত্তরস কিন্তু জমা থাকে। এই জমাটা বেশিক্ষণ যদি থেকে যায়, পিত্তথলির মধ্যে থাকা যে ভারী বস্তুগুলো হচ্ছে সেগুলো কিন্তু ও থলির নিচে থিতিয়ে পড়ে, এবং পরবর্তীকালে এই থিতানো বস্তুটা ধীরে ধীরে পাথরে পরিণত হয়, যাকে আমরা পিত্ত পাথর বলি বা গলব্লাডার স্টোন বলি। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি দেখা যায় যে সকালে খাওয়া দাওয়া করলো, অফিসে বেরিয়ে গেল, আবার বিকেল 4টায় খাচ্ছেন, কাজ কর্মব্যস্ততার মধ্যে দিয়ে এটা ঘুরতেই পারে, কিন্তু এই যে গ্যাপিংয়ের মধ্যে খাওয়া হচ্ছে, তাহলে পিত্তথলি থেকে সময় সময় পিত্তরসটা কিন্তু সঠিকভাবে আসছে না। ফলে কি হচ্ছে, ওই পিত্তথলিতে বেশিক্ষণ থাকতে থাকতে পিত্তথলিতে থাকা যে বস্তুগুলো থিতিয়ে পড়ছে। তার মধ্যে দেখা যাবে যে এই পিত্তথলিতে ভারী বস্তু কি কি থাকে। যদি কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনযাত্রায় সঠিক সুপরিপাক এবং সুষম খাদ্য না গ্রহণ করতে পারে, কার্য ব্যবস্থাপনায় যে ব্যস্ততা থাকে সেখানে তৈলাক্ত খাবার বেশি খাওয়া হয়ে যায়, যেমন রেস্টুরেন্ট, ফাস্টফুড, এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভারী বস্তু অর্থাৎ কোলেস্টেরল জাতীয় পদার্থ বেশি থেকে যায়, এবং সেগুলো গ্রহণ করার জন্য লিভার পরিশুদ্ধ করতে পারে না, এবং যেটুকু পরিশুদ্ধ করে সেটা পিত্তরসের মধ্যে কিন্তু মিশ্রিত করে দেয়। এছাড়াও দেখা যাচ্ছে কোনো কোনো ব্যক্তির যে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন যদি তাড়াতাড়ি ভেঙে যায়, ফলে যে বিলিরুবিন, যে বিলিভার্ডিন, এইগুলো যে তৈরি হয়, এগুলো কিন্তু পিত্তরসের মধ্যে জমা পড়ে। এগুলো অত্যন্ত ভারী বস্তু, রঞ্জক পদার্থ, ফলে সেইগুলো দেখা যায় যে স্টোনে পরিণত হয়ে যায়। তাহলে এইগুলো মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে যে প্রথম কথা হচ্ছে খাদ্য ঠিক সঠিক টাইমে খেতে হবে। দীর্ঘক্ষণ যেন না ওই গলব্লাডারের মধ্যে পিত্ত বা পিত্তরস যেন জমা না থাকে, টাইম টু টাইম যেন বেরিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এই খাদ্যর সঙ্গে যে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো যদি অতিমাত্রায় না, ভারী বস্তুগুলো না থাকে, তাহলে কিন্তু আমাদের এই পিত্তথলিতে পিত্ত পাথর কিংবা গলব্লাডার স্টোন হতে পারে। এটা হলো লোকাল প্রবলেম। কিন্তু জেনারেল প্রবলেমের মধ্যে দেখা যায় কোনো কোনো ব্যক্তির মধ্যে যদি গিলবার্টস ডিজিজ বলে এক ধরনের ডিজিজ থাকে, সেটা সবসময় খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিন ভেঙে যায়, ফলে বিলিরুবিন তাড়াতাড়ি তৈরি হয়। যেমন থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে, অন্য কোনো রোগের কারণে হয়তো বা হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি, ফলে কি হচ্ছে, সেই পিত্তরসে যে বিলিরুবিন পার্টটা অনেক বেশি থেকে যাচ্ছে। এছাড়াও যদি কোনো জায়গায় পিত্তরসের কোনো নালীতে, পিত্তথলির কোনো নালীতে যদি কোনো অবস্ট্রাকেল থাকে, সেটা সঠিক পরিমাণ পিত্তরস সঠিক ড্রেনেজ না যদি করে, খুব তাড়াতাড়ি ড্রেন হচ্ছে না, তাহলে কি হচ্ছে,
সেখানে স্ট্যাগনেন্ট হওয়ার জন্য সেখানে থিতিয়ে পড়ে। যেমন খুব সাধারণ কথা, নদীর মধ্যে যদি নদীর ফ্লো যদি কম থাকে, তাহলে নদীর যে বক্রা এলাকার মধ্যে কিন্তু সেখানে নুড়ি পাথরগুলো জমে যাবে। আমরা যখন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারবাবু তখন কি করেন, যে এটা জমে গেছে, একে বের করে দিতে হবে, এটা অতি উত্তম পদ্ধতি। কিন্তু না, এটা কিন্তু গলব্লাডার স্টোনের সঠিক চিকিৎসা হচ্ছে না। এই জমে যাওয়ার কারণটা কিন্তু রিমুভ হচ্ছে না। ফলে কি হয়, অপারেশন করলেও রোগের উৎপত্তি থেকে যাওয়ার জন্য রোগ পুনরায় আবার শুরু হয়। যেমন যদি গলব্লাডারের অপারেশন যেটা হচ্ছে, ব্লাডারটা আমরা কেটে ফেলে দিই, কিন্তু সেখানে দেখেন পিত্ত রসের নালীর মধ্যে কিন্তু আবার পুনরায় গলব্লাডার স্টোন তৈরি হবে। তো এইগুলো যদি মেনটেন করা যায়, যে অতি রিচ খাদ্য খাবো না এবং দীর্ঘ সময় গ্যাপ দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো না, সময়ে খাওয়া দাওয়া করবো, এবং শরীরের অন্য যদি কোনো বড় বড় রোগের শিকার না থাকে, যেটা বললাম থ্যালাসেমিয়া বা কারোর হাইপোথাইরয়েডিজম থাকে, কারোর দেখা গিলবার্টস থাকে, এই সব সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সহজে গলব্লাডারে স্টোনের সম্মুখীন হব না। ডক্টর ওঝার সঙ্গে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম আমরা। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। আপনার এই সুপরামর্শ দেওয়ার জন্য আমি খুবই অভিনন্দন জানাই আপনাকে, আমার তরফ থেকে এবং আমার দর্শক। ইউটিউব চ্যানেলের বড়ি হোমিও মেডিকেল সার্ভিস সেন্টারের অনুষ্ঠান এখানেই শেষ হলো।